This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জঙ্গলে যদি জেব্রা ক্রসিং থাকতো তাহলে বাঘ কি সেই জেব্রা ক্রসিং দিয়ে পার হতো নাকি সেটা জেব্রা ভেবে ঝাঁপিয়ে পড়তো বলাটা খুব মুশকিল। এটা বাঁচোয়া যে ওই জঙ্গলে জেব্রা ক্রসিংটা নেই, লাল হলুদ সবুজ সিগন্যালগুলো নেই, কিন্তু বোধ বুদ্ধিটা আছে। ওই রাজস্থানের রণথম্ভরের জঙ্গলে রাস্তা পার হওয়ার সময় বাঘটাকে খেয়াল করলেন? প্রথমে বাঁ দিক, তারপর ডান দিক, দুদিক দেখে লরি আর অন্য গাড়িগুলো চলে যাওয়ার পর বাঘটা কীরকম রাস্তাটা পেরোলো। রাস্তা পারাপারের সময় ডান দিক বাঁ দিক না দেখলে কিন্তু দুর্ঘটনা হতে পারে, এটা তার মানে ওই বাঘেরাও জানে। কিন্তু বাঘেরা জানলেও এ রাজ্যের বামেরা জানে কি? আরও নির্দিষ্ট করে বললে সিপিআইএমের নেতারা, আরও নির্দিষ্ট করে বললে মোহাম্মদ সেলিম, কি জানেন না? জানেন তো নিশ্চয়ই, কিন্তু মাঝে মধ্যে সেটা কি মাথার মধ্যে থাকে না? তাই কি এরকম একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললেন বলে চারপাশ থেকে রব উঠেছে। সোশ্যাল মিডিয়ায় তাকিয়ে দেখুন, পুরো এমনিতে সোশ্যাল মিডিয়ায় বামপন্থীরা ভীষণভাবে সক্রিয়, এটা সবাই বলেন আর কি। এবং মাঝে মধ্যে আদি বামপন্থীরা যারা চট করে সোশ্যাল মিডিয়ায় বিশেষ ওই দাঁত ঠাত ফোটাতে পারেন না, তারা কিন্তু ভাবেন যে যত পরিমাণ বামপন্থী ওই সোশ্যাল মিডিয়ায় লুকিয়ে রয়েছে, তারা যদি সত্যি সত্যি রাস্তায় নামতো তাহলে হয়তো এই শূন্যে আটকে থাকতে হতো। ওটা তাদের একটা আক্ষেপের জায়গা আর কি। এবার যার যার যেরকম আক্ষেপ, এটা নিয়ে তো কিছু বলার নেই, কিন্তু সেই সোশ্যাল মিডিয়ায় তা তো তোলপাড় করে ফেলছেন এই একটা বৈঠককে কেন্দ্র করে। এই যে বুধবার রাতে কলকাতায় হুমায়ুন কবিরের সঙ্গে যে বৈঠকটা করেছেন মোহাম্মদ সেলিম, এবার সেই বৈঠকে কি কথা হয়েছে না হয়েছে আমরা জানি না। মোহাম্মদ সেলিম ব্যক্তিগতভাবে নাকি দলগতভাবে ওই হুমায়ুন কবিরের সাথে কথা বলতে গেছিলেন আমরা জানি না। বন্ধ দরজার ভেতরে কি কথা হয়েছে আমরা কি জানি না? সেটাও এমনিতে জানি না, সেটা ওই মোহাম্মদ সেলিম বা হুমায়ুন কবিরের মধ্যে কোনো একজন না বললে জানা তো সম্ভব ছিল না। যদিও সেলিমের সঙ্গে দেখা হলে তার কি কথা হতে পারে তার একটা আন্দাজ হুমায়ুন আগেভাগেই দিয়ে রেখে দিয়েছিলেন ওই নতুন দল তৈরির পরই। মনে আছে আপনাদের? ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কিন্তু বলেছিলেন যে কংগ্রেস, আইএসএফ, মিমের মতো তিনিও ওই সিপিআইএমের সঙ্গে আসন সমঝোতা করতে চান। এবার এটা হুমায়ুন কবির স্পষ্ট করেছিলেন। আজ সিপিআইএমের রাজ্য সম্পাদক যা বলছেন তার মানে এটাও তো একদম সহজ সরল জলের মতো। তিনি ভায়া মিডিয়া মানে সংবাদ মাধ্যমের মাধ্যমে না শুনে একেবারে ওই ঘোড়ার মুখ থেকে নাকি শুনতে চেয়েছিলেন, মানে মনের কথা আর কি, মাইন্ড টু মাইন্ড, ডাইরেক্ট কমিউনিকেশনস। দেখুন তিনি কী চেয়েছিলেন ভোটের আগেই জোট টোট নিয়ে হুমায়ুন কবিরের মধ্যে মনের মধ্যে আর কি যা যা আছে মনের মধ্যে ঢুকে সেগুলোকে নিজের চোখে দেখে নিতে। বলে না সিইং ইজ বিলিভিং, সেরকম। আর সেই মন বুঝতেই কাল দুজনের কিছুক্ষণের জন্য ওই এক পলকের একটু দেখা, এরমভাবেই আর কি ব্যাপারটা। কিন্তু সেটা করতে গিয়ে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক কি মার্ক্সকেই বাদ দিয়ে দিলেন? দেখুন, বামপন্থীরা ধর্মনিরপেক্ষতার কথা বলেন, হুমায়ুন কবির তো আগাগোড়া ধর্মের কথা বলেন। আরও বেশি করে মানে নির্দিষ্ট করে যদি বলতে হয় তাহলে বলতে হবে কোনো একটা ধর্মের আঙ্গিকে রাজনীতিকে দেখতে পছন্দ করেন। আর তাই জন্য উত্তরপ্রদেশের এই অযোধ্যার রাম মন্দিরের পাল্টা হিসেবে এই মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদটা তৈরি করেছেন। ভারতের রাজনীতিতে বাবরি মসজিদকে প্রাসঙ্গিক করে দেওয়া হুমায়ুন কবিরের সঙ্গে ধর্মকে বাদ দিয়ে কি করে কথা বলবেন বামপন্থী মোহাম্মদ সেলিম? যে হুমায়ুন কবির বিভিন্ন রকম, এই দেখছিলাম প্রয়াত কংগ্রেস নেতা সৌমেন মিত্রর ছেলে, তিনি একটা পোস্ট করেছেন, রোহন মিত্র, যে সেখানে তিনি প্রশ্ন তুলেছেন যিনি ওই বিশেষ ধর্মাবলম্বীদের কেটে ভাসিয়ে দেওয়ার কথাটা বলেন, তার সঙ্গে কি করে এই সমস্ত সাক্ষাৎ করছেন সবাই। এবং সেখানে তিনি কটাক্ষ তো করতে ছাড়েননি। শূন্যটা কি এতই যন্ত্রণাদায়ক যে
সেখান থেকে বেরিয়ে আসার জন্য এদের সঙ্গে বৈঠক করতে হবে, মানে এগুলো দলের লোক বা অন্য দলের লোক সবাইকেই বলে দেওয়ার সুযোগটা মোহাম্মদ সেলিম যে করে দিলেন অস্বীকার করতে পারবেন? এরপর তিনি কি করে তাদের সাক্ষাৎকে ওই ধর্মনিরপেক্ষ বলে প্রচার করবেন, এটা তো জাস্ট বুঝতে পারছি না, জানেন তো, বোঝা যাচ্ছে না যে কি করে হুমায়ুন কবিরকে ধর্মনিরপেক্ষ বলে তিনি মেনে নিচ্ছেন অথবা হুমায়ুন কবিরকে ধর্মনিরপেক্ষ বলে তিনি প্রচার করছেন। রোহন মিত্রের বক্তব্যটা তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে যাচ্ছে। শূন্য থেকে সংখ্যায় পৌঁছানো কি এতটাই গুরুত্বপূর্ণ যে এতদিন ধরে তারা যে মত যে ভাবনা প্রচার করে এসছেন সেই দল মত আদর্শের ঊর্ধ্বে ওঠার প্রয়োজন দল বোধ করছে কিনা জানে না, কিন্তু দলের রাজ্য সম্পাদক বোধ করছেন কিনা এটা নিয়ে তো একটা সংশয় তৈরি হয়ে যাচ্ছে। এটা ভালো লাগলো যে মোহাম্মদ সেলিম যদি কারোর সঙ্গে কথা বলে তাহলে সে রাতারাতি সেকুলার হয়ে যায়, এই বিশ্বাস আপনাদের আছে। তাই বলেছি যে বেশি মন্দির মসজিদ করো না, হিন্দু মুসলমান করো না, কাজের কথা বলো। একটা দল ভেঙে আসা মানুষের সঙ্গে আলোচনা করে সেইটাকে আজকে সারা পশ্চিমবঙ্গের রাজনীতি একটা খবরের জায়গায় পৌঁছে গেছে। বামপন্থী নেতা তিনি ওর সঙ্গে কথা বললেন, তাহলে কি একটা নতুন দল হবে? এই সম্ভাবনাটা তৈরি করে দেওয়া বামপন্থীদের কাজ নয়। বামপন্থীদের কাজ আমরা বামপন্থী যে দলগুলো আছি যে সেই দলগুলোকে আরও সম্পৃক্ত করা, আরও সংগঠিত করা। একটা শাসক দল যেটা শোষকে পরিণত হয়েছে তাদের বিরোধিতা করার জন্য যারা যারা মনে প্রাণে একত্রিত হবে তাদের সঙ্গে আমার কোনো ইগো নেই। শুধুমাত্র ওই পোশাক আশাকে সেকুলার নয়, কাজকর্মে সেকুলার, কথাবার্তা তো সেকুলার যারা চলে তাদেরকে নিয়েই আমরা আপকামিং ইলেকশনে জোট করব। যা সবাই নিজের স্বাধীনতায় বলতে পারে, তো সিপিআইএম কি করবে সেটা সিপিআইএম এর পার্টি কংগ্রেসে এবং রাজ্য সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে, সে অনুযায়ী আমরা এগোচ্ছি। কারোর মুখে ঝাল খায় না মোহাম্মদ সেলিম, আমি সরাসরি টেস্ট অফ পুডিং ইজ ইটিং, আমি একটু চেখে দেখি আসলে ও কি চাইছে, তারপর আমাদের পার্টিতে গিয়ে আমি ব্যাক করবো, আলোচনা করবো, তারপর সিদ্ধান্ত হবে। দেখুন, মোহাম্মদ সেলিম দীর্ঘদিনের রাজনীতিবিদ, হ্যাঁ সাংসদ ছিলেন, একদম ছোট বয়স থেকে রাজনীতি করছেন, সমস্ত দলের সর্বস্তরের সমস্ত রকম যা যা ধাপ আছে সব পেরিয়ে এসছেন, সমস্ত সংগঠন করে এসছেন। এতগুলো কথা বলার একটাই কারণ, হুমায়ুন কবির ধর্মনিরপেক্ষ নাকি ধর্মনিরপেক্ষ না, তার এই এত লম্বা অভিজ্ঞতায় তার বুঝতে অসুবিধা হলো। আলোচনা করে সামনে বসে, মানে এতদিনে যদি না বুঝে থাকেন ওই একদিন একটুখানি দেখা করে তিনি বুঝে গেলেন। কোনটাকে অভিজ্ঞতা বলবো এইটা ভেবে আমাদের দ্বন্দ্ব লাগছে। দেখুন, মোহাম্মদ সেলিম একটা সম্পর্কের ফুলটস বল ছেড়েছেন, সোজা বাংলা হচ্ছে এটা। তিনি বোঝানোর চেষ্টা করেছেন তার ওপর জোট ভুবনের ভার, এবং সেই ভুবনে হুমায়ুন কবির একটা গুরুত্বপূর্ণ অংশ, অথবা তিনি সেই গুরুত্বপূর্ণ অংশ হুমায়ুন কবিরকে বানাতে চান। তার মতামতের উপর বামেদের ভোট এবং জোট দুটো ভবিষ্যতই যে নির্ভর করছে সেটাই তো তিনি বোঝাতে চাইলেন। এবার হুমায়ুন কবিরের মনে কি আছে সেটা বুঝে তিনি তার দলকে জানাবেন, তারপর হয়তো বামফ্রন্টকে জানাবেন, এমনকি তার ওপরতলায় জানাবেন, তারপর সিদ্ধান্ত হবে। এরম ধাপে ধাপে দলের গঠনতন্ত্র অনুযায়ী পারমিশন নেওয়ার কথাটা যে মুহূর্তে বললেন, পাস করানোর ব্যাপারটা যখন বললেন, তাহলে এটাও ধরতে হবে যে হুমায়ুন কবিরের সঙ্গে তিনি দেখা করবেন কিনা সেটাই ওপর মহল থেকে ধাপে ধাপে সিদ্ধান্ত হয়েই নেমেছিল তো। এবং তাই যদি হয় তাহলে ভাবুন তো, আজকের দিনে সব থেকে বড় নেতা পশ্চিমবঙ্গে তো হুমায়ুন কবির। বামেদের পলিট ব্যুরোর থেকে তাহলে ধরতে হবে ধাপে ধাপে সিদ্ধান্ত হচ্ছে তার সঙ্গে দেখা করার ব্যাপারে। এর থেকে বড় স্বীকৃতি আর কিছু হতে পারে নাকি? এরপর কেউ জোট করলেন না করলেন, কি এলো গেল, হুমায়ুন কবিরের যা পাওয়ার ছিল তো পেয়ে গেল। এমনকি বামফ্রন্টের বাইরে যে বামেরা আছে তাদের এবং আইএসএফকেও তো জানিয়ে দেবেন বলেছেন মোহাম্মদ সেলিম। এত সব লোককে জানাবেন, তাহলে একটাই ছোট্ট প্রশ্ন, কংগ্রেসকে জানাবেন না? তাদের তো পুরনো জোট সঙ্গী কংগ্রেস। 2016 সালের বিধানসভা ভোট থেকে এই কংগ্রেসের সঙ্গে এ রাজ্যে বামেরা তো মোটামুটি একটা সমঝোতা রেখে চলছেন, প্রত্যেকটা ভোটে এই দুপক্ষের একটা বোঝাপড়া হচ্ছে। তাহলে এবার কংগ্রেস কোথায় থাকবে, কাছে না দূরে?
ওরা থাকে ওধারে হয়ে থাকবে নাকি এবার? মানে মাঝখানে যদি একটা নদী থাকে, তার এক পাশে কি বামেরা আর অন্য পাশে কংগ্রেস থাকবে? এবার থাকতেই পারে, দুটো ভিন্ন মতাদর্শের দল, কিন্তু মাঝখানে কোনো সাঁকো তৈরির সম্ভাবনা কি একদমই নেই? নাকি যে সাঁকোটা ছিল সেটা কোনো কারণে নড়বড়ে হয়েছে বলেই সেলিম হুমায়ুনের মন বুঝতে এত উদ্গ্রীব? এমনিতে দেখুন, তেল আর জল যে বিষ খায় না আমরা জানি, আর হুমায়ুন কবির মুখে যাই বলুন না কেন, এ রাজ্যে তার দল ওই জনতা উন্নয়ন পার্টির সঙ্গে কংগ্রেসের যে মিলমিশ হওয়াটা মুশকিল, অন্তত খাতায় কলমে এখন পর্যন্ত, সেটাও তো বাস্তব। কারণ প্রেক্ষাপট 2024 সালের লোকসভা ভোটের আগে এক সভায় ওই 70-30-এর হিসেব দিয়েছিলেন হুমায়ুন কবির। আর অধীর চৌধুরী কি দাবি করেছিলেন? বহরমপুরে হিন্দু প্রধান এলাকায় ওই উস্কানিমূলক ভাষণের প্রচার করেই তো বিজেপি ভোট চেয়েছিল এবং পেয়েছিল। হিন্দুদের একটা বড় অংশ ওই হুমায়ুন কবিরের ওই উস্কানিমূলক সাম্প্রদায়িক প্রচারের জন্যই বিজেপিকে ভোট দিয়েছিল। ফলে হিন্দু ভোট ভাগ হয়ে যায় আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান জিতে যান। অর্থাৎ তৃণমূলের বিধায়ক হিসেবে যে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য হুমায়ুন কবির করেছিলেন, তার জেরেই মোহাম্মদ সেলিমের জোট সঙ্গী অধীর চৌধুরী হেরে গিয়েছিলেন। এবার কোন মুখে তাদের ডাকবেন? এবার মনে রাখতে হবে, লোকসভা ভোটের সময় অধীর চৌধুরীর ঠিক পাশের কেন্দ্র ওই মুর্শিদাবাদ লোকসভায় প্রার্থী হয়েছিলেন সেলিম, এবং অধীর চৌধুরীর মতো তিনিও হেরেছিলেন। আজকে মোহাম্মদ সেলিম বলেছেন যে অধীর চৌধুরীর মতো তার পায়েও একই শামুক বিঁধেছিল এবং সেই শামুকেই পা কেটেছিল। শামুকের নাম কি? হুমায়ুন কবির। তাহলে তিনি এতটাই উদার যে সেই শামুকের কথা ভুলে এবার হুমায়ুন কবিরের মন পড়তে চেয়েছেন, নাকি আগে ভাগে শামুকের ধার কমিয়ে রাখতে চেয়েছেন যে আর যাতে পা না কাটে? কিন্তু সেটা করতে গিয়ে কি তিনি অধীর চৌধুরীর মনে যে পুরনো ক্ষতটা রয়েছে সেটাতে খুঁচিয়ে আবার ঘা করে দিচ্ছেন না তো? মানে দেখুন, একটা নতুন বন্ধু খুঁজতে গেছেন, এটা তো বুঝতে পারছি, ভেবেচিন্তেই গেছেন নিশ্চয়ই, কিন্তু ভেবেচিন্তেই তাহলে কি তারা পুরনো বন্ধুকে, বা একসময় শত্রু কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনেক ভেবে যাকে বন্ধু বানিয়েছিলেন, সেই বন্ধুকে হারাতে বসেছে বা হারাতে চাইছে সিপিআইএম? মানে তাদের কাছে কংগ্রেসের থেকেও কি এই মুহূর্তে হুমায়ুন কবির বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে? সঙ্গে জোট করবে, আমি আর কি করবো? সেলিম হালিম ডালিম করবে, আমি কি করবো? করছে এখন সেলিম ভাই হচ্ছে ওখানকার সেক্রেটারি, কি করবে? কথা বলা মানেই সব নয়। অনেক সময় বিয়ে বাড়িতে কারোর সঙ্গে দেখা হয়, কেউ কেউ সেলফি তুলে নেয়, তার মানে কিন্তু প্রেম করছে না, তার মানে বিয়ে করছে না। যে এখানকার সভাপতি শুভঙ্কর সরকার, তিনি কোনো পক্ষ অবলম্বন করে কিছু করতে চাইছেন, এই ধারণা যেন সিপিএম পার্টি না করে, এই ধারণা সম্পূর্ণ ভুল। এইভাবে কংগ্রেস দলের সভাপতিকে অভিযুক্ত করার সব রকমের প্রচেষ্টার আমি বিরোধিতা করি। অধীর চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়, বা তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না, এআইসিসি কি করবে তার জন্য অপেক্ষা করছেন। যায় না কি হয়েছে জোটের উপর, আমি এসব আন্দাজে কি করে বলবো বলুন? আমাকে কেউ বলেনি এখনো যে সিপিএম জোট করতে হবে, যখন বলবে তখন আলোচনা শুরু করবো। তাহলে যখন লোকসভা নির্বাচনের সময় মমতার কথায় বিজেপি তৃণমূলের রাজনীতিকে বাইনারি করার জন্য এই 30-70 বলেছিল, কাটাকাটি কথা বলেছিল, ভাগাভাগি কথা বলেছিল, আমরা তখন বিভাজনের বিরুদ্ধে রাজনীতির কথা বলছিলাম, তখন তোমরা সে কথার গুরুত্ব দাওনি। তাহলে আজকে দাঁড়িয়ে যখন ওটা বলছে না, তখন তোমাদের পুরনো কথা মনে পড়েছে। এরপর আবার দেখবেন মোহাম্মদ সেলিম আবার ভূগোল বই নিয়ে বসবে বাংলার, যে কোন জেলার কোন কেন্দ্রে কত পার্সেন্ট ভোট কাদের, সেই অনুযায়ী তো উনি কোথায় দাঁড়াবেন ঘুরে ঘুরে ঠিক করেন আর হারেন। এরপর তো উনি তো ওই অঙ্ক করতে নামবেন, আমি অন রেকর্ড বলছি এটা। মোহাম্মদ সেলিম তো কাল হোটেল অবধি গেছেন, এরপর দেখবে মোহাম্মদ সেলিম ভূগোল বই নিয়ে বসছে। এই যে কথাগুলো চারপাশ থেকে উঠছে, সে কথাগুলো বলার সুযোগ যে মোহাম্মদ সেলিম করে দিচ্ছেন, তিনি কি বুঝতে পারছেন? দেখুন, কিছু কিছু জিনিস খুব বড় একটা প্রশ্নের সামনে একটা সংঘবদ্ধ দলকে দাঁড় করিয়ে দিতে পারে। বামেরা শূন্য হয়তো, কিন্তু আদর্শগত দিক থেকে এখনও বামেদের যে ভোট, বামেদের যে
এখনও যে সংগঠনটুকুনি পড়ে রয়েছে সেটা তো বামপন্থাতেই বিশ্বাস করে, এবং সেই মানুষজনের মধ্যেই তো কেউ কেউ এর আগের দিন মোহাম্মদ সেলিমের সভায় সামনের থেকে উঠে দাঁড়িয়ে বলেছিলেন কংগ্রেসের সঙ্গে জোট করবেন না, আমরা নিজেদের শক্তিতে লড়বো। একজন সাধারণ সদস্য, কিন্তু সাধারণ সদস্যরাই তো নিচের তলার যে মানুষগুলো তারাই তো দলটাকে ধরে রাখেন, তাদের মনের কথাটা তো তারাই বলেন। সেগুলো নেতারা কি ইচ্ছে মতো মুছে দিতে পারে? দেখুন, নেতারা অতীত ভোলেন, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। সেই জন্যেই হয়তো কংগ্রেসের সাথে বামেদের কি সম্পর্ক ছিল, দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল, সেই সমস্ত বাম নেতৃত্ব ভুলে গিয়ে তারা তো হাত ধরেছিলেন কংগ্রেসের। তার ফল তাদের জন্য ভালো হয়নি, কংগ্রেসের জন্য ভালো হয়েছিল। ফলে কংগ্রেস সেখানে রাজনৈতিক দূরদৃষ্টি তার পরিচয় দিয়েছিল, তারা যে দেয়নি এটা তো পরীক্ষিত। এবার সেই একইভাবে আমি শুনছিলাম মোহাম্মদ সেলিমের কথা, তিনি ওই হুমায়ুন কবিরের ওই 30-70 হিসেব টিসেব বা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য যেগুলো তিনি আগে বলে এসছেন সেগুলোকে ভুলে যেতে বললেন। সেগুলোকে এখন সবার কেন মনে পড়ে যাচ্ছে, এটার যৌক্তিকতা উনি খুঁজে পাচ্ছেন না। কি করবেন বলুন তো? সাধারণ মানুষের ভাবনা চিন্তা বা স্মরণ শক্তি এটা তো আবার নেতাদের মতো না। নেতাদের তো সব কিছু দেখবেন, সব ইচ্ছা, মানে ধরুন সেই মহাভারতের সময় ভীষ্ম অত বড় একজন লিডার, মানে ওইভাবে যদি দেখেন আর কি, তো তিনি তার ইচ্ছা মৃত্যু হবে আর কি, মানে সব ইচ্ছা দিন আর কি, তিনি ঠিক করে নেবেন কি হবে। তো সেরকম আর কি তারা এদের মেমোরিটাও তো, এদের মনটাও তো সেরকম ইচ্ছাধীন। তারা ঠিক করবেন কোনটা মনে থাকবে কোনটা মনে থাকবে না। সুন্দর, কখনো এটা মুছে দিচ্ছেন, কখনো এটা রেখে দিচ্ছেন, কিন্তু সাধারণ মানুষের মন সেটা তো স্বাভাবিক নিয়মে চলে, যেটা মনে থাকা সেটা মনে থাকে। এইটাই হচ্ছে মুশকিল, সাধারণ মানুষের সাথে নেতাদের এইখানেই প্রবলেম হয়ে যায়। আর সেই মনগুলোতেই তো ঘা দেওয়ার জন্য কুণাল ঘোষেরা সুযোগ পেয়ে যান। এই যে কুণাল ঘোষ যেরকম পরিষ্কার বলে দিলেন, মোহাম্মদ সেলিম নিজের ধর্মীয় পরিচয়কেই ব্যবহার করতে চাইছেন। দেখুন, এরকম ইঙ্গিত যে কেউ দিতে পারে সেটা কি মোহাম্মদ সেলিম জানতেন না? 2014 সালের লোকসভা ভোটে রায়গঞ্জে প্রার্থী হয়েছিলেন মোহাম্মদ সেলিম, এটা তো বাস্তব, এবং 1634 ভোটে জিতেছিলেন, এটাও বাস্তব। কিন্তু লোকজন কি বলেছিল? নিজের ধর্মীয় পরিচয়কে কাজে লাগাতেই নাকি রায়গঞ্জের মতো আসনে মোহাম্মদ সেলিম প্রার্থী হয়েছিলেন। এই একই কথা শোনা গেছিল 2021 সালের বিধানসভা ভোটে, যখন মোহাম্মদ সেলিম ঘুরতে ঘুরতে হুগলির ওই চণ্ডীতলায় গিয়ে প্রার্থী হয়েছিলেন। আর 2024 সাল লোকসভা ভোট, সেবার ঘুরে প্রার্থী হয়েছিলেন মুর্শিদাবাদ থেকে। আর প্রত্যেকবারই তো কুণাল ঘোষ আজ যে কথাটা বললেন সেই কথাগুলোই মোহাম্মদ সেলিমকে শুনতে হয়েছে। শুধু কুণাল ঘোষ না, তখন বিভিন্ন লোকের মুখ থেকে শুনতে হয়েছে। বলা হয়েছে যে মোহাম্মদ সেলিম এদিকে বাম রাজনীতি করেন, বাম নেতা, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন, অথচ তিনি ভোটের প্রয়োজনে নিজের ধর্মীয় সত্তা অর্থাৎ মুসলিম সত্তাকে কাজে লাগিয়ে ওই সংখ্যালঘু প্রধান আসনগুলোর থেকেই লড়াই করতে চেষ্টা করেন। এবার দেখুন, এটা ঘটনা যে লড়াইয়ের ক্ষেত্রে এটা সবাই জানে, যুদ্ধক্ষেত্রে ন্যায় নীতি সব কিছু জয় ভিত্তিক, এটা তো বাস্তব। কিন্তু তাহলে তো আর ওই আদর্শ মতাদর্শ গম্ভীর গম্ভীর যে কথাগুলো আছে আর কি, সেগুলোকে আর ধরে আঁকড়ে রেখে থাকা চলে না। তাহলে তো গো অ্যাজ ইউ লাইকের মতো হয়ে যায় গোটা ব্যাপারটা। এবং সেই দিক থেকে দেখলে মোহাম্মদ সেলিম যতই বলুন তিনি তার পার্টি লাইন মেনে চলছেন, পার্টি কংগ্রেসে গৃহীত সিদ্ধান্ত মেনে বিজেপি আর তৃণমূল বিরোধী সমস্ত দলের মন বুঝতে চাইছেন, তাও তার এই উদ্যোগকে তো ব্যক্তিগত উদ্যোগ বলেই ধরতে হবে, এবং সেক্ষেত্রে বুঝতে হবে তার দলেই তিনি বিরোধিতার মুখে পড়তে পারেন কিনা, এবং সেটা খুব একটা অস্বাভাবিক নয়। বামেদের মধ্যে তো এই ধারাটা আদর্শগত সংঘাত, এই মতাদর্শগত পার্থক্যের জায়গার থেকেই তো একসময় অবিভক্ত কমিউনিস্ট পার্টি সেটা দুভাগে ভেঙে গেছিল, সিপিআইএম সিপিআই। এবার সিপিআইএমের মধ্যেও তো চিরকাল ওই এখানকার ওই যখন পার্টি কংগ্রেস হতো তখন এখানকার
বাংলা লবি আর কেরল লবির কথা শোনা যেত। ভাবনা চিন্তার সংঘাত, এ অধিকার তো তাদের থাকে। তো এক্ষেত্রেও যে সেরকম একটা সংঘাতের পরিস্থিতির সৃষ্টি হবে না, এটা গ্যারান্টি দিয়ে বলা যায়? ইঙ্গিত তো পাওয়া যাচ্ছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় তো বলে দিয়েছেন যে হুমায়ুন কবিরের মতো কোনো নেতার সঙ্গে তারা কোনো রকম সমঝোতা করতে পারবেন না। তাহলে কি দাঁড়ালো? মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরকে যতই বিজেপি এবং তৃণমূল বিরোধী বলে মনে করুন, আজকের দিনে কোটান করে এটা বলতে হবে, কারণ অতীতটা ভুলতে বলেছেন, কিন্তু তার দলের একাংশ হুমায়ুন কবিরকে এখন ধর্মনিরপেক্ষ বলে বিশ্বাস করছে না, মানে তাদের মতাদর্শের বিরোধী বলে মনে করছে। তাহলে বাইরের লোকজনকে নিয়ে ভাবনা চিন্তা করতে গিয়ে তিনি কি নিজের দলের মধ্যেই ভাবনা চিন্তা উস্কে দিলেন? যে আলোচনাই হোক না কেন, আমাদের দল সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি, তার সঙ্গে আপোষ বা সমঝোতা বা জোট করবে না। তো এইটুকু আমার এখনও বিশ্বাস ভরসা যে সিপিআইএম বামপন্থী দলগুলো এই ধরনের মানুষের সঙ্গে সমঝোতা বা জোট করবে আমি বিশ্বাস করি না। বামফ্রন্টের মুরদ নেই এই মোহাম্মদ সেলিমের নেতৃত্বে 294টা সিট লড়ার। কখনো কংগ্রেসের পায়ে ধরতে যায়, কংগ্রেসকে এসো 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 এসো, কখনো নওশাদ সিদ্দিকীর পায়ে ধরে। এখন হোটেলে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে আবার শুনলাম নাকি বলেছেন মন বুঝতে গেছিলেন। ও তো প্রথম প্রেমে পড়লে হয়, মন দিল না বধু, এরকম গাইতে গাইতে চলে গেছে মোহাম্মদ সেলিম হোটেলে। মন বোঝার চেষ্টা করাটা সবসময় ভালো। যদি বামেদের শরিক দলগুলো ভিন্ন কোনো কথা বলে থাকে তাহলে নিশ্চয়ই তারা আলোচনা করবে, এবং আলোচনার সময় তো মোহাম্মদ সেলিম নিজে উপস্থিত থাকেন, অসুবিধা কি? হুমায়ুনও ছিল মোগল সাম্রাজ্যে, আবার সেলিমও ছিল, তো সবই মোগল সাম্রাজ্যেরই পার্ট। আমরা ইতিহাসে পড়েছি, কোন মোগল কার হাত ধরে সেটাই দেখা যাক। ভাগাভাগি রাজনীতি মানে কি সর্বনাশ হয়, এটা আমরা বাংলাদেশে দেখেছি, এবং এখানেও সেই রাজনীতি করার চেষ্টা হচ্ছে। আমরা তার বিরুদ্ধে, আমরা বিভাজনের বিরুদ্ধে, সবাইকে এক কাটকা করছি। যে কথাগুলো বলছেন মোহাম্মদ সেলিম, এই কথাগুলো আজকে মানে যখন তার বিরুদ্ধে এই যা উঠছে, এবং ধরুন দলে কান্তি গাঙ্গুলির মতো সিনিয়র লিডাররা যখন এই কথাগুলো বলছেন, সেগুলোর মুখে দাঁড়িয়ে তার নিজের মনে হচ্ছে খুব জোরালো হচ্ছে। আর সেগুলো যদি জোরালো হয় তাহলে তার মনে নিশ্চয়ই এই জোরালো ধারণাটাও হচ্ছে যে এই যোগাযোগটা তার দলের জন্য এতটা ভালো হতে চলেছে, যেটা হয়তো তাদের রাজনৈতিকভাবে বিরাট সাফল্যের দোরগোড়ায় নিয়ে যাবে। দেখুন, সিপিআইএম আর তৃণমূল কংগ্রেস দুটো দলই কিন্তু এখনো পর্যন্ত খাতায় কলমে ইন্ডি জোটের শরিক। ইন্ডিয়া জোট মানে ভারতের বৈচিত্র্যের মধ্যে যতই ঐক্য থাক, এই ইন্ডিয়া জোটে কিন্তু বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজতে গেলে আতস কাজ নিয়ে বসতে হবে, এটা নিয়ে তো কোনো সংশয় নেই, জাতীয় স্তরেই হোক বা স্থানীয় স্তরে। কারণ স্থানীয় রাজনীতির বাধ্যবাধকতা আলাদা, এবং দলগুলো সেটা মেনে চলে। সেটা মেনে এই বাম আর তৃণমূল দুই তিমিরে থাকবে। এবার মোহাম্মদ সেলিম বা সুজন চক্রবর্তীদের সাথে কুণাল ঘোষদের একটা লড়াই চলতেই থাকবে, এটা থেকে তারা বেরোতে পারবেন না। এখানে রাজ্য স্তরে তাদের কোনো দিন বন্ধুত্ব হবে না, তার কারণ বাস্তব প্রয়োজন। ঠিক একইভাবে ওই কেরলে, সেখানেও কংগ্রেসের সঙ্গে তাদের কোনোদিনই বন্ধুত্ব হতে পারবে না। এবছর যেরকম আমাদের রাজ্যে ভোট রয়েছে, তেমনি কেরলেও বিধানসভা ভোট আছে। কেরলের ইতিহাস বলে যে প্রত্যেক 5 বছর পর সেখানে সরকার বদলায়। এবার তো 10 বছর, মানে সেটা মোটামুটি একবার ব্রেক করে 10 বছর কেরল শাসন করছে বামেরা। ফলে কংগ্রেস ভাবতেই পারে যে এবছর অন্তত কেরল তার পুরনো রীতিতে ফিরবে, এবং তাহলে তাদের সরকারে আসার একটা সম্ভাবনা আছে। এই পরিস্থিতিতে তারা ওখানে কোনো রকম সমঝোতা তো করবেনই না। এমনকি তাদের অনেকে বলছেন যে এ রাজ্যে বামেদের সঙ্গে গেলে কেরলের মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে। এটা ভেবেই নাকি বাংলার বিধানসভা ভোটের আগে বামেদের সঙ্গে একটু একটু করে দূরত্ব তৈরি করতে চাইছে কংগ্রেস। এবার দেখুন, এগুলো সবই তো বাস্তব প্রয়োজন। এই বাস্তব প্রয়োজনের মধ্যে কোন জায়গাটায় এই হুমায়ুন কবিরদের মতো এই মুহূর্তে সহায়তা দরকার বলে মনে করছেন মোহাম্মদ সেলিম? নাকি এই কংগ্রেসরা চলে গেছেন, তারা
এতটা অন্যদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন যে কংগ্রেস এবার ওই শুভঙ্করদের নেতৃত্বে নাও করতে পারেন জোট, এটা ভেবে এই সেলিমরা ভাবছেন যে বাকি যাকে পারছে খড়কুটোর মতো সেই শক্তিকে বাজিয়ে দেখা তারা দরকার। হয়তো ভাবছেন যে গণতন্ত্রে এরকম মানে মাইনাস মার্কিং তো নেই, কিন্তু শূন্যটা বড় লজ্জার, সেখান থেকে বেরোনোটা খুব জরুরি। এটা যে জরুরি সেটা তারা খুব ভালো করে জানেন, কিন্তু সেটা নিজেদের পায়ের জোরে না করে অন্যের পায়ের জোরে করার চেষ্টা করাটা বা একাধিক পা খোঁজার চেষ্টা করাটা, সেটা কি তাদের দলের পক্ষে খুব মর্যাদাকর নাকি ভবিষ্যতের জন্য খুব ভালো, এই ভাবনাটা ওসব দেখুন, এই ভাবনাটার কথাটা আমরা বলার কেউ নই, কারণ বামেদের নিজেদের মধ্যেই তো মতাদর্শগত সংগ্রাম বলে একটা বিষয় আছে। এটা বারবার তারা নিজেদের মধ্যে নাকি আলোচনা করে তাদের যে একটা কেন্দ্রীভূত গণতন্ত্র রয়েছে সেই জায়গার থেকে বিশ্লেষণ করার চেষ্টা করে। এক্ষেত্রে হয়তো করবেন, তার আগে পর্যন্ত ওই মোহাম্মদ সেলিমের হয়তো অঙ্ক মনে হতেই পারে যে কংগ্রেস না পেলে হুমায়ুন কবিরই সই, মানে পরিস্থিতির বিচারে রাজনীতিতে যে বন্ধুত্ব বা শত্রুতার সংজ্ঞা পাল্টে ফেলা যায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়েছেন। এবার সেই বোঝাটা যদি কোথাও গিয়ে বামেদের মতো দল বুঝে ফেলে, তাহলে মানতে হবে রাজনীতির একটা সার্বজনীনতা আছে, একই সূত্রের ওপর ভর করে সমস্ত রাজনৈতিক দলই চলে, তাহলে তো আর মিটেই গেল। এদিকে আর ওদিকে কোনো দিকেই তো কোনো পার্থক্য নেই, অকারণ এই সমস্ত দল টল আদর্শ এগুলো ভাবারও তার মানে কোনো মানে থাকে না। এবং সব থেকে বড় কথা দেখুন, এই যে কোনো কিছুই যে মাঝখানে ওই ভারত আর বাংলাদেশের মধ্যে দেখবেন যে বিভিন্ন জায়গায় সীমানা নেই, মানে সুনির্দিষ্ট কাঁটাতার দেওয়া নেই, তার মানে কি আর সীমানাটা নেই? সীমারেখাটা আছে, কিন্তু যেহেতু ওরকম মাঝখান দিয়ে কাঁটাতার দেওয়া নেই, মাঝে মধ্যেই বাংলাদেশ থেকে লোকজন এসে এপাশ থেকে জিনিসপত্র লুট করে নিয়ে চলে যায়, এপার থেকে ওপারে যায় কিনা সেরকম অভিযোগ বাংলাদেশ এখনও তোলেন। কিন্তু যে কেউ চাইলে এধার থেকে উধার থেকে এপার করতেই পারে যাতায়াত। রাজনীতিতে ওরকম, জানেন তো, ইস্যুগুলো তার মানে যদি একটা সমস্ত রাজনৈতিক দলের মধ্যে একটা সাম্য আসলে কাজ করে, সবারই বেসিক চরিত্র যদি একই রকম হয়, তাহলে যে কোনো দল থেকেই যে কোনো দল ইস্যু পেয়ে যেতে পারে। এই দেখুন না, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনাটা, মৃত্যু হচ্ছে বিমান দুর্ঘটনায়, আর সেই দুর্ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন কে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনে অজিত পাওয়ারের মৃত্যু বা দুর্ঘটনা নিয়ে কিছু প্রশ্ন আছে, সংশয় আছে, সেই জন্যেই তিনি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এর তদন্ত দাবি করেছেন এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতাদের নিরাপত্তা নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এবার এই দুটো যদি যোগ করেন তাহলে কি দাঁড়ালো? তিনি হয়তো গোটা বিষয়টার মধ্যে একটা কনস্পিরেসি থিওরি খুঁজে পাচ্ছেন, ওই জন্যই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তদন্ত চাইছেন। গণ্ডগোল না থাকলে তো তদন্তের প্রশ্ন আসে না। কিন্তু কেন এমন ষড়যন্ত্রের সন্দেহ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, তৃণমূল নেত্রীর কথা শুনলে মনে হতে পারে যে ঘরের ছেলে হয়তো ঘরে ফেরার চেষ্টা করছিল, একটা পরিস্থিতি তো তৈরি হয়েছিল। এনসিপি নেতা শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার, আপনারা জানেন, ঠিক যেরমভাবে কাকার সঙ্গে সংঘাত, ভুল বোঝাবুঝি এবং তার পরিপ্রেক্ষিতে নিজের গোষ্ঠী নিয়ে বিজেপির সঙ্গে জোটে গেছিলেন অজিত এবং বিজেপির ক্ষমতায় আসার রাস্তাটা সুগম করে দিয়েছিলেন, সে কথাই সবাই জানেন। তারপরে ইদানিং নাকি কাকার সঙ্গে তার যে দূরত্বটা সেটা ক্রমশ কমছিল, ফলে মন বদল হচ্ছিল এবং ফের অখণ্ড একটা এনসিপি তৈরির পরিকল্পনা নাকি অজিত পাওয়ার করছিলেন। এই সম্ভাবনার উপর ভিত্তি করেই হয়তো অজিত পাওয়ারের মৃত্যুতে এই ষড়যন্ত্র তত্ত্বটা জুড়ে দিতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু মুশকিল কি জানেন তো, মহারাষ্ট্রে তো ভোট নেই, ভোট কোথায়? বাংলায়। তাই অজিত পাওয়ারের মৃত্যু ও রাজ্যে এখন পর্যন্ত ইস্যু হয়নি, কিন্তু এ রাজ্যের রাজনীতিতে ইস্যু হয়ে গেছে। But before few days ago, I came to know that from social network that somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need
proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. অত্যন্ত নিম্ন রুচির কথাবার্তা, নিম্ন রুচির কথাবার্তা। উনি রাজনীতির বাইরে, নিজের স্বার্থের বাইরে কখনো বেরোতে পারলেন না। দুর্ভাগ্যজনক, ইনাকেই আমরা 11 সালে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলাম। লজ্জা, বাংলার গর্ব মমতা নয়, বাংলার লজ্জা মমতা। দেখুন, চিতা সাজানোর থেকে মুখাগ্নি, বারামতিতে অজিত পাওয়ারের অন্ত্যেষ্টির পুরোটাই সামনে বসে দেখেছেন শরদ পাওয়ার। স্ট্রং ম্যান, রাজনীতির স্ট্রং ম্যান। আর তার এই চেহারাটা দেখে না, ওখানে বসে থাকা অবস্থায় ওই মারাঠা রাজনীতির খবর যারা রাখেন তারা বলা বলি করছেন ওই মারাঠা স্ট্রং ম্যানকে আজ উইক ম্যান বলে মনে হচ্ছিল খণ্ড বিখণ্ড তিনি হয়ে গেছেন ভেতরে ভেতরে। কি দেখছিলেন তিনি সামনে? নিজের রাজনৈতিক প্রতিপক্ষর চলে যাওয়া, নাকি নিজের রাজনৈতিক উত্তরাধিকারীর চলে যাওয়া? রাজনৈতিক দিক থেকে দেখলে এই ব্যাখ্যাগুলো সামনে আসাটা কোনোটাই অস্বাভাবিক নয়, কিন্তু এর কোনোটাই নয়। অজিতের মৃত্যুতে পাওয়ারদের পারিবারিক ঐক্য দেখেছে গোটা দেশ। অজিত পত্নী সুনেত্রা পাওয়ারকে ঠায় সামলে রেখেছেন শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে। হয়তো তাই শরদ পাওয়ার চেয়েছিলেন তার শোকসন্তপ্ত পরিবার যেন রাজনীতির খাদ্য না হয়ে ওঠে। কিন্তু রাজনীতি তা তো রাবণের খিদে, সর্বগ্রাসী আগুনের মতো তার খিদে। এই আগুন তার তো একটা মন্তব্যে নিভবে না। তিনি বলেছেন এর মধ্যে কোনো কিছু নেই, কিন্তু মহারাষ্ট্রে আর যদি ভোট থাকতো তাহলে অজিত পাওয়ারের মৃত্যুতে উদ্ধবপন্থী ওই শিবসেনার সঞ্জয় রাউত থেকে শুরু করে রাজ ঠাকরে সকলেই যে সন্দেহ প্রকাশ করতেন, এটা নিয়েও তো কোনো সন্দেহ নেই। ওই বললাম বাংলায় ভোট আছে, তাই দুর্ঘটনাটা মহারাষ্ট্রে ঘটলেও বাংলায় প্রশ্ন উঠছে। এটা আপনারা সবাই বলতে পারেন, এটা কি গোপাল ভাঁড়ের সেই গল্পের মতো নাকি মোল্লা নাসিরুদ্দিনের সেই গল্প? দুজনের ক্ষেত্রেই গল্পটা আছে। পয়সাটা হারিয়েছে এক জায়গায়, কিন্তু সেটা অন্ধকার বলে যেখানে আলো সেখানে গিয়ে মোল্লা নাসিরুদ্দিন পয়সাটা খুঁজে বেড়াচ্ছে। এরকম কি সেরকম? রাজনীতি এরকমই। রাজনীতিতে আপনি আমি কি জানি না, কিন্তু কে যে কি সেটা বোঝাও আপনাদের পক্ষে খুব একটা সংশয়ের ব্যাপার না। আপনারা বুঝে যাবেন, এবং আমার ধারণা বুঝে যান আপনারা আর কি। দেখুন, শরদ পাওয়ার এটাকে নিছক দুর্ঘটনা বলে ঘোষণা করে দেওয়ার পরেও তাই জন্যেই তো প্রশ্নটা শেষ হয়নি, এবং তাই জন্যেই তদন্তের দাবিতে তদন্তের দাবি উঠছে, এবং তদন্তের দাবিতে আজও অনড় হয়ে আছে একদল। কারা? এই বাংলার তৃণমূল কংগ্রেস। আমরাও যথাযথ তদন্তের দাবি করছি। তার কারণ হচ্ছে ঘটনাক্রম, ক্রোনোলজি যদি দেখা যায়, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি আবার অনেকের বিরোধী ছিলেন, তিনি বিমান দুর্ঘটনায় মারা গেলেন। আবার অজিত পাওয়ার, যিনি নাকি আবার বিজেপির জোট ছেড়ে মহাগঠবন্ধনে বিজেপি বিরোধী শিবিরে চলে আসছেন বলে একটা খবর ছড়িয়েছিল। তো এই সময় ফলে একটা যথাযথ তদন্তের দাবি। এটা নিয়ে তো કોઈ নির্দিষ্ট অমুক এই করেছে বা অমুক হয়েছে এই কথা কেউ বলছে না, কিন্তু যেহেতু পরপর এই ধরনের কিছু ঘটনা ঘটে আছে, ফলে যথাযথ তদন্তের একটা দাবি উঠেছে। তাহলে এবার প্রশ্নটা উঠবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেহ প্রকাশ করলেন নাকি সন্দেহটা ঢুকিয়ে দিলেন? যদি তাই হয়, কাদের মাথায় ঢোকালেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেতার নেতৃত্বের নিরাপত্তার প্রশ্ন তুলেছেন, কিন্তু আসলে বিরোধীদের মনের মধ্যে তিনি কিছু ঢোকাতে চাননি। ঢোকাতে চেয়েছেন বিজেপির সঙ্গীদের মনে, যারা জোট সঙ্গী তাদের মনে এই সন্দেহটা ঢুকিয়ে দিতে চেয়েছেন। কারণ অজিত পাওয়ার ইন্ডিয়া ঐক্যে নয়, ওই কুণাল ঘোষ বললেন বটে যে মহাগঠবন্ধনে চলে যেতে পারেন বলে তারা শুনেছিলেন। এখন একটা জবাব দেওয়ার জন্য অজিত পাওয়ার নেই, ফলে এখন এগুলো বলতেও কোনো সমস্যা নেই। আর এটাও তো ঘটনা, সবাই জানেন রাজনৈতিক নেতারা আজ এখানে কাল ওখানে এটা করে করে অভ্যস্ত। ফলে কেউ এখানে থাকবেন ওখানে যাবেনই না এরকম গ্যারান্টি দিয়ে কেউ কখনো বলতে পারবেন না। সব সম্ভব রাজনীতিতে। ফলে তাদের নিজেদেরই সুবিধা হয়ে যায় এই যেরকম কথাগুলোকে ভাসিয়ে দিতে। তাহলে কি দাঁড়ালো? ওই বললাম, অজিত পাওয়ার তো ইন্ডিয়া ঐক্যের এখন পর্যন্ত সরকারিভাবে সেখানে তো তার সম্পর্কে কিছু শোনা যায়নি।
তিনি ছিলেন কোথায়? তার মানে সেখানেই শেষ দিন পর্যন্ত ছিলেন, মৃত্যুর সময় পর্যন্ত ছিলেন। সেটা তো এনডিএ, বিজেপির জোট। এবার ঘটনা পরম্পরা বলে বারবার তৃণমূল যেটা বলছে, সেই বক্তব্যের একটা পরম্পরা রয়েছে। যদি খুব ভুল না বুঝি তাহলে হয়তো তৃণমূল বলতে চাইছে যে বিজেপির সঙ্গে যারা থাকবেন তাদের কিন্তু নিরাপত্তা নিয়ে সংশয় আছে, তারা নিরাপদ নন, বিশেষ করে যদি ছেড়ে আসার কথা ভাবেন বা কোনোভাবে এই জোটের পক্ষে বা আরও নির্দিষ্ট করে বললে বিজেপির পক্ষে তারা থ্রেট হয়ে ওঠেন। এবার খেয়াল করে দেখুন, বাংলায় কিন্তু বিজেপির কোনো জোট শরিক নেই, মানে সরাসরি তো নেই, কিন্তু তাও তৃণমূল এই কথাটা প্রচার করছে কেন? এই মুহূর্তে তো ওখানে যে দুজন আর কি এই মুহূর্তে এনডিএর বড় শরিক, সেই তেলেগু দেশম পার্টি বা আরজেডি, এদের মাথায় এটা ঢোকানোর চেষ্টা করে খুব বেশি লাভ নেই, কারণ ওখানগুলোর সঙ্গে কোনো সংঘাতও নেই, কোনো গণ্ডগোলও নেই। সদ্য বিহারে তারা একসাথে জিতেছেন এবং সেখানে নীতিশ কুমারকেই তারা মুখ্যমন্ত্রী রেখে দিয়েছেন। কাজী ওই দিকটা যে টার্গেট নয় সেটা তো পরিষ্কার, তার টার্গেটটা কোথায়? এখানে সরাসরি জোট সঙ্গী ওই বিজেপির না থাকলেও তৃণমূল তো তাদের জন্য জোট সঙ্গী তৈরি করে দিয়েছে প্রচার করে করে। হুমায়ুন কবির এবং আসাদুদ্দিন ওয়াইসির মিম, এই দুটো পক্ষই নাকি বিজেপিরই ভোট কাটুয়া হিসেবে ময়দানে নেমেছেন। এবার তাহলে কি তাদেরই বার্তা পাঠানো হচ্ছে যে বিজেপি একদিন তাদের ব্যবহার করে ভ্যানিশ কুমার করে দেবে, নাকি দিল্লিতে বিজেপির শরিক দলগুলোকে বার্তা পাঠানো হচ্ছে? দেখুন, ওই বললাম, এই মুহূর্তে জাতীয় শিবিরে পাঠিয়ে খুব একটা ঝামেলা হবে বলে তো মনে হয় না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি যাচ্ছেন তখন নিশ্চয়ই দিল্লিতেও ওই বিভিন্ন সাংসদদের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হবে। তখন কি তিনি নিজের এই বক্তব্যটা, নিজের এই বিশ্বাসটা সবার মধ্যে ছড়ানোর চেষ্টা করবেন? আজকে না, আরও অনেকগুলো দিন পরে যাওয়ার পরের কথা ভেবে, কারণ রাজনীতিতে কোনো কিছুই তো হট করে হয় না, সব কিছুরই একটা যোগসূত্র থাকে। এবার খেয়াল করে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ইতিমধ্যেই বলে রেখেছেন যে বাংলায় তৃণমূল 250টা আসন পেলে দিল্লিতে মোদী সরকার দুর্বল হয়ে যাবে। এবার এই দাবি দেওয়াগুলোর কোনটা কোন মানে তথ্যের ওপর ভিত্তি করে সেটা নিয়ে কেউ কোনো দিন আপনাদের সামনে কিছু বলবেন না, কখনো প্রকাশ্যে আনবেনও না। এগুলো ভেবে লাভ নেই, এগুলো রাজনৈতিক বিশ্লেষণের ওপর নির্ভর করে। ওই বলেন রাজনৈতিক মহলের দাবি, যে মহলটাকে কেউ কোনোদিন চোখে দেখতে পারেনি, এ হচ্ছে সেরকম। এগুলো আসলে ওই যে বিভিন্ন দলগুলো তাদের মনে ধারণা তৈরির থেকেও অনেক বেশি ভোটারের মনে ধারণা তৈরির জন্য এই লোকজন কিন্তু এই কনস্পিরেসি থিওরিটা সাধারণ মানুষ আপনার আমার মতো আমরা কিন্তু খুব খুব কোট আন কোট খাই, খুব ভালো চলে মানুষের মনে। এইটা একবার আপনি যদি একবার একটু ব্যাখ্যা ট্যাখ্যা করে নিজের মতো করে একটা বিশ্বাসযোগ্য থিওরি দাঁড় করে দিতে পারেন না, ব্যাস সুপার হিট। আমি দেখছিলাম এই যে বিভিন্ন রিল টিল আসে, একজন রিল করেন, নামটা আর বলছি না, এবার তার রিলের বিষয়বস্তুই হচ্ছে লোকের মনে সংশয় তৈরি করা, এবং তাতে কিচ্ছু বাদ দেন না। পাড়ার মুদিখানার দোকান থেকে ট্রাম্প সবাই তার উপজীব্য, ওই রিলের উপজীব্য, এবং সবকটাতেই ভঙ্গিমা কিন্তু এক, সন্দেহ, সংশয়, ষড়যন্ত্র। এবার এই ধারণা তৈরির চেষ্টাটা কিন্তু রাজনৈতিক নেতারা ওই জন্য ধারাবাহিকভাবে চালিয়ে যান। প্রতি মুহূর্তে একটা ধারণা যেতে যেতেই আরেকটা ধারণা, একটার ওপর আবার তারা কখনো নির্ভর করেন না, মানে আপনাকে তিষ্ঠতে দেবেন, আপনি যাতে সুস্থ মস্তিষ্কে ভাবার সময় না পান সেইটা তারা কখনো দেবেন না। এই আরেকটা ধারণা ইতিমধ্যেই, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাল সিঙ্গুরে দাঁড়িয়ে তৈরি করে দেওয়ার চেষ্টা করেছেন। তাকে যদি গ্রেফতার করা হয়, তাকে যদি গুলি মারা হয়, দুটো কথা, দুটোই মারাত্মক তার অভিঘাত। আপনারা শুনেই বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সম্পর্কে যদি কথাগুলো বলেন, এবং যদি একবার মানুষজনকে বুঝিয়ে দিতে পারেন যে এর পেছনে একটা বাস্তব ভিত্তি আছে, তিনি বলছেন নিশ্চয়ই আছে, এটা মানুষের মধ্যে ধারণাটা তৈরি হয়ে যাওয়াটা খুব সহজ।
ওনার হাতে পুলিশ আছে, ওনার হাতে সিআইডি আছে, ওনার হাতে স্পেশাল ব্রাঞ্চ ঠাঞ্চ আছে, গোয়েন্দা বিভাগ আছে, কোনো না কোনো সূত্র থেকে নিশ্চয়ই উনি জানতে পেরেছেন। একে কি বলে জানেন? ধারণা নিয়ে খেলা। ঠিক ধরেছেন? আমাদের এখানে তো খেলা হবে, এটা যেদিন থেকে হচ্ছে সব কিছুর মধ্যেই খেলাটা রয়েছে। কিন্তু দেখো, নিয়োগ দুর্নীতির সময় আমরা কি দেখেছিলাম? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধেরেই দূরের খোঁজ করছিলেন। আপনারা বিষয়গুলো খেয়াল করুন, রাজনৈতিক অঙ্ক। শুভেন্দু অধিকারী কান টেনে মাথার খোঁজ পাওয়ার কথা বলেছিলেন, বামেরা বড় মাথার কথা বলেছিলেন। অর্থাৎ সবাই একটা বড় কিছু যাকে দেখা যাচ্ছে না কিন্তু আছে, এরকম একটা ধারণা আপনাদের সবার মনের মধ্যে তৈরি করে দিয়েছিলেন। এবার যেহেতু শুধু ওই একটা ধারণা, আউটলাইন, কেউ বুঝে উঠতে পারছিলেন না সেটা কি, সে ছেলে না মেয়ে, সে বড় না ছোট, কেউ কিছু বুঝতে পারছিলেন না। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তার গ্রেফতারির প্রসঙ্গটা তুলে দিলেন, জল্পনাটাকে অন্যদিকে নিয়ে চলে গেলেন। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডি যে অভিযোগ করেছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসন ডাকাতি করেছে বলে অভিযোগ করা হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবেন এই কথা তো কেউ বলার চেষ্টা করেনি। মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা যায় না তা নয়, কিন্তু এই মুহূর্তে তার সম্ভাবনা কতটা? কেউ বলবেন যে অরবিন্দ কেজরিওয়াল তো গ্রেফতার হয়েছেন, হেমন্ত সোরেন তো গ্রেফতার হয়েছেন, হয়তো সেসব মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা সবার সামনে ছুড়ে দিয়েছেন। কিন্তু খেয়াল করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতারি নয়, তার অপরাধটা এই বিজেপি আসলে জোর দিয়ে প্রচার করছে এবং ওই জায়গাটাই তাদের লক্ষ্য। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিটা আসলে তাদের টার্গেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো উল্লেখই করছেন না। খেয়াল করে দেখুন, এবার তৃণমূলকে আক্রমণ করছেন, পাল্টানোর কথা বলছেন, মহাজঙ্গলরাজ বলছেন, কিন্তু ওই সেই দিদি দিদি করে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্সোনাল অ্যাটাক করেছিলেন, কিচ্ছু করছেন না, কোনো ব্যক্তিগত আক্রমণ নেই। আসলে বিজেপিও চায় বাংলার জনতাই মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করুক, তারা নয়। এবার গ্রেফতার বলতে এক্ষেত্রে হয়তো তারা চাইছেন যে বাংলার জনগণই এমন কোনো পদক্ষেপ নিন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎটাই প্রশ্নের মুখে পড়ে যায়। কিন্তু তার জন্য তো তার ঢালটাকে ভাঙতে হবে। ঢালটা কি? তার ব্যক্তিগত ইমেজ, ভাবমূর্তি। ওই জন্যই বারবার তারা ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে তারা টার্গেট করছিলেন। দেখুন, হ্যাঁ, সত্যি কি মিথ্যে জানি না, কিন্তু বিভিন্ন ওই হিন্দি সিনেমায় দেখেছি, জানেন তো, যে এই বুলেট প্রুফ গাড়ির একই জায়গায় যদি কাঁচের একই জায়গায় পরপর গুলি চালাতে থাকেন তাহলে একটা সময় গিয়ে ওই কাঁচও কিন্তু ভেঙে পড়ে। তাই সবাই নির্দিষ্ট লক্ষ্যেই গুলি চালাচ্ছে। দেখুন, বিজেপি মনে প্রাণে চাইছে যে এমন কিছু একটা হোক যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকে শহীদ বলে মনে করবে না, কিন্তু বদলে বাংলার মানুষ তাকে অপরাধী বলে মনে করবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বাংলার মানুষ যেন তাকে ফরিয়াদি বলে মনে করে। এটাই হচ্ছে রাজনৈতিক ভাবনা এবং ধারণার লড়াই। আমাকে তোমরা ঘেচু করবে, আমাকে তোমরা ঘেচু করবে। তুমি জেলে ভরো, তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার, আমি সব কিছুর জন্য তৈরি। যাবেন বলে বুঝতে পারছেন, যাবেন বুঝতে পারছেন যে আমি যদি জেলে যাই, আরে বলছে না যে আমি চতুর্থবারের মতো, আমি চতুর্থবার মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেব, বলছে আমি যদি জেলে যাই। জেল যাত্রার কথা বা জেলের ভয় কে পায়? যারা দোষ করে, যারা জানে যে তারা দোষ করেছে, চুরি করেছে, তারাই ভয় পায়। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিলেন। ইডির এই অভিযানের সময় যেভাবে ফাইল, ল্যাপটপ, অন্যান্য সব কিছু মোবাইল তিনি দিয়ে এলেন, যে আইনের ধারা আছে, যদি সঠিক বিচার ব্যবস্থা পরিচালিত হয় তাহলে জেল অনিবার্য। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে, বোনেরা জবাব দেবে,
ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। জেলে যাওয়াটা সময়ের অপেক্ষা। মা বোন কেউ বেরোবে না রাস্তায়, তৃণমূল রাস্তায় বেরোবে না। আরে জানে না বাঁদর বাচ্চারা কি করবে, জানে, সবাই জানে। তা সেটা প্রিভেনশন নিয়েই তোমাকে নিয়ে যাবে। কিন্তু উনি যে ভয় পাচ্ছেন, তার মানে উনি স্বীকার করে দিলেন যে ওনার জেলযাত্রা হতে পারে, এবং উনি যে দোষ করেছেন সেটাও আমাদের মুখ্যমন্ত্রী স্বীকার করে দিলেন। আর নাড়ুর সাথে আর কি তৈরি হবে? নাড়ুর অপোজিট কি? নাড়ুর অপোজিট কি? মিলিয়ে বলো। নাড়ুর সাথে একটা শব্দ মেলাও। আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি, ঝয়কার। তাহলে বাংলার মা বোনেরা জবাব দেবে। আমি বিশ্বাস করি নাড়ুর বিপরীত হচ্ছে ঝাড়ু, এটাই বলতে চাইল। দেখুন, এই নাড়ু ঝাড়ু এগুলো সব সাংকেতিক, জানেন তো। এখন আমাদের রাজনীতিতে কোড ওয়ার্ডটা খুব ভালো চলছে আর কি। এবার ভবিষ্যতে কোনো দিন আমি জানি না, ওই মাধ্যমিকের লেভেলেই হয়তো প্রশ্ন চলে আসবে, বা ক্লাস 1-1-এও আসতে পারে, যে কোড ল্যাঙ্গুয়েজ কাকে বলে রাজনীতিতে, বা বাংলার রাজনীতিতে কোড ল্যাঙ্গুয়েজের জনক কে। এইটা নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। এটা ছোট্ট দিয়ে রাখলাম, আপনারা ভেবে রাখবেন। তারপরে না হয় পরে মনে হচ্ছে আমরা ফোন লাইন খুলে দেবো বা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো, আপনারা উত্তর পাঠাবেন। এটা কিন্তু ভালো প্রশ্ন একটা, ভেবে দেখুন। তবে তার আগে আমরা অন্য জিনিস ভাবছি আর কি। দেখুন, এই কথাগুলোর মাঝখানে কিন্তু মাঝে মধ্যে আমাদের কীরকম যেন চোখে ঝিলিমিলি লেগে যায়। মানে কোনটা নাড়ু কোনটা কি জানি না তো। এর মধ্যেই 23 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে ওই আইপ্যাক মামলাটা শুনানি রয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তো তখন দিল্লিতেই থাকবেন। মানে শীর্ষ আদালত কি রায় দেবে, কি নির্দেশ দেবে, তার পূর্বাভাস না পাওয়া গেলেও যাই দেবে তার জবাব দেওয়ার জন্য জাতীয় সংবাদ মাধ্যমের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। ভোট আসছে তো, ওটাই তো আসল। আমরা রোজগার করি কেন? আপনি আমি করি খাবার জন্য, পেটের জন্য। রাজনীতিকরা রাজনীতি করেন কেন? ভোটের জন্য। এবার ভোটটা করায় কারা? জাতীয় নির্বাচন কমিশন। 2 ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জাতীয় নির্বাচন কমিশনের সাক্ষাৎ হবে, সঙ্গে অভিষেকও থাকবেন নিশ্চয়ই। অভিষেক আগেও জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন, পরে বিজয় সংকল্প র্যালিতে সাক্ষাতের কথা বলেছেন। জ্ঞানেশ কুমারকে অভিষেক বলেছেন উনি মনোনীত আর তিনি নির্বাচিত। এবার মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে কি বলবেন জানি না। প্রতি মুহূর্তে তো এদের বিশ্লেষণটা বদলে যায়। ভ্যানিশ কুমার বলে করতে পারেন, মানে জ্ঞানেশের সঙ্গে মিলিয়ে নামটা লাকসই হয়েছে। তো বাইরে ভ্যানিশ কুমারই তো তিনিও বলছেন আর কি, কারণ এটা বুঝিয়ে দিতে চাইছেন ওই নামের মাধ্যমে যে জ্ঞানেশ কুমার বৈধ ভোটারদের নামগুলো ভ্যানিশ করে দিচ্ছেন। এই ভ্যানিশ শব্দটা শুনে কিছু মনে পড়ছে আপনাদের? মনে পড়ছে না? সেই মুকুল রায় যখন দীনেশ ত্রিবেদীর জায়গায় রেলমন্ত্রী হলেন, তখন দুষ্টু লোকটা ভ্যানিশ বলে একটা কার্টুন বেরিয়েছিল, আর সেই কার্টুন ফরওয়ার্ড করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। দুষ্টু লোকটা ভ্যানিশ থেকে ভ্যানিশ কুমার দুষ্টু লোক। বাংলার রাজনীতি কিন্তু 1.5 দশকে এগিয়ে গেছে, কিন্তু ভ্যানিশ শব্দটা যেটা মাঝখানে ভ্যানিশ হয়ে গেছিল সেটা নবরূপে ফিরে এসছে, আর অদ্ভুতভাবে ওই গ্রেফতারির কথাটাও সঙ্গে জুড়ে গেছে। একেই বলে রাজনীতির সমাপতন। আমার আজকে এখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল, দিল্লিকার লাড্ডুদের একটু চেহারা দেখার জন্য। কিন্তু আজকে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, তাই আমি যেতে পারিনি। কিন্তু আজ না হলে কাল তো আমি যাবই। তার এখন সময় হয়েছে দিল্লিতে গিয়ে মুচ্ছুদ্দি করার। এসআইআর প্রায় শেষ হয়ে গেল, এখন বলছে এসআইআর এর বিরোধিতা করে বিধানসভা থেকে প্রস্তাব আনবে, আইন আনবে। আর কত নাটক দেখাবেন দিদি ভাই? মানুষের অধিকার আপনারা কাড়বেন আর আমি চুপ করে বসে থাকবো, তা তো হয় না। দরকার হলে
আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব, আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে। নির্বাচন কমিশনের কাছে গিয়ে এখন কি করবেন? দিল্লিতে একটা সার্কাস করবার জন্য যাচ্ছেন। এই লড়াই তো বাংলা থেকে করা উচিত ছিল আপনার। আপনি এসআইআর কে বাংলায় ঢুকতে দিয়েছেন কেন? আমার কাছে সব ডকুমেন্ট আছে, সব এভিডেন্স আছে, সযত্নে রেখে দিয়েছি। জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে। এবার জ্ঞানেশ কুমার থাকবেন না ভ্যানিশ কুমার থাকবেন, সেটা তাকে নির্ধারণ করতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে মদত করা দরকার, কাগজপত্র সাপ্লাই করে। তখন পাল্টিবাজি করে বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করে 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 এটাকে আরো জটিল করছে এবং দেখাবে যে আমি নায়িকা দিল্লিতে গিয়ে প্রতিবাদ করলাম। কর্নারে ভাই, এত দেরি কেন? নির্বাচন কমিশন বৈঠকে ফল মিলবে না যতক্ষণ না মালিক অর্ডার দেবে তার চাকরকে যে সেই মতো কাজ করতে হবে। তাই খুব স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের ভূমিকা সারা দেশে প্রশ্নের মুখে, এখানেও তার ব্যত্যয় হচ্ছে না। আমাদের কাজ সেই জায়গায় গিয়ে দরজায় গিয়ে জানানো, না হলে আদালতের রাস্তা খোলা আছে। দেখুন, দিল্লি গিয়ে ধর্ণা দেওয়াটা না প্রথম শুরু করেছিলেন ওই তেলেগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা এনটি রামারাও। 1984 সালে তিনি যখন বিদেশে ছিলেন তখন রাজ্যপাল তার সরকার ফেলে দেয়। এবার বিরোধীরা কি অভিযোগ করেছিল যে এটা ইন্দিরা গান্ধীর দাবার চাল, আর এনটিআর তখন নিজের বিধায়কদের নিয়ে রাষ্ট্রপতির কাছে দরবার করেন। দেশ জুড়ে নিন্দে হয়, আর রাষ্ট্রপতি তখন অন্ধ্রপ্রদেশের রাজ্যপালকে সরিয়ে দেন এবং সবথেকে বড় কথা এনটিআর নিজের রাজ্যপাট ফিরে পান। দেখুন, বাংলায় তো সরকার ফেলে দেওয়ার পরিস্থিতি নেই। শুভেন্দু অধিকারী তো বলেইছেন যে 5ই মের মধ্যে ভোট সম্পূর্ণ না হলে তাহলে তো অটোমেটিক রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। মানে এছাড়া আর কোনো সরকার ভাঙার কোনো সম্ভাবনা তিনিও দেখতে পাচ্ছেন না। তবে এখনও তো ভোট পেছনের কোনো ইঙ্গিত নেই। কমিশন সূত্রে যা খবর পাওয়া গেছে তাতে এসআইআর প্রক্রিয়া কিন্তু মসৃণ গতিতে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির শেষে হয়তো ভোট ঘোষণাও হয়ে যেতে পারে। রাজ্য সরকার কয়েকজন আইএএস অফিসারকে বদলি করার নির্দেশ দিয়েছিল। 3 জনের বদলি বাতিলের নির্দেশ আবার পাল্টা পাঠিয়েছিল নির্বাচন কমিশন, কারণ ওই 3 আমলা এসআইআর কাজ করছিলেন। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে রাজ্য সরকার। আবার ভিন রাজ্যে পর্যবেক্ষক নিয়োগ করার জন্য রাজ্যের যে 15 জন আমলার নাম পাঠিয়েছিল কমিশন, তার মধ্যে 9 জনের বিকল্প নাম কমিশনকে পাঠিয়েছে রাজ্য। তার মানে রাজ্য আর কমিশনের মধ্যে কিন্তু বিধিমতোই বাক্যালাপ চলছে, যোগাযোগটা একদম পারফেক্ট আছে, সংঘাতের পথে এগোচ্ছে না কোনো ব্যাপারটা। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন কেন? দেশ জুড়ে একটা হাওয়া তোলার জন্য। এসআইআর কারণে রাজ্যে যে কজনের মৃত্যুর অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস, সেরকমই কয়েকটা পরিবারের ওই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের যাওয়ার কথা এবং তারা ইতিমধ্যেই তো দিল্লি পৌঁছে গেছেন। ক্যানিং ভাঙড় থেকে কয়েকটা পরিবারকে দিল্লি নিয়ে গেছেন বিধায়ক শওকত মোল্লা, আর কোচবিহার থেকে কয়েকটা পরিবার দিল্লি গেছে এবং খুব সম্ভবত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সামনে তাদের হাজির করাতে চান মুখ্যমন্ত্রী। অভিষেক র্যাম্পে মৃত ভোটারদের হাজির করিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের সামনে মৃতদের পরিবারকে হাজির করাবেন। এবার করাতে পারবেন কি পারবেন না সেটা অন্য প্রশ্ন। যদি তাদের ঢুকতে না দেওয়া হয়, হতেই পারে তারা কমিশনের সামনে ধর্ণা স্লোগান এই সমস্ত করলেন। এবার পুলিশ যদি সরিয়ে দেয়, জোর করে তুলে দেয়, তাহলে রাজনৈতিকভাবে একটা দৃশ্য তৈরি হবে, যেটা বিধানসভা নির্বাচনে প্রচার করা হবে। আর সেই সঙ্গে প্রচার করাটা সুযোগ পেয়ে যাওয়া যাবে যে মৃতদের পরিবারের প্রতি কমিশন কতটা নির্মম। আর যদি কমিশন দেখা করে, তাহলে একটা অন্য ঝুঁকি রয়েছে। গোটা দেশে যে যেখানে মারা গেছে এই এসআইআর প্রক্রিয়ার সময়কালে, সব দল তৃণমূলের দেখা দেখি ওই মৃতদের পরিজন নিয়ে হয়তো নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার চেষ্টা করবে। মানে কমিশনের কাজকর্ম লাটে উঠতে যেটুকুনি বাকি আছে সবটা হয়ে যাবে। জ্ঞানেশ কুমার অবশ্য জবাব রেডি করে রেখেছেন, সেই জবাব মুখ্য নির্বাচনী আধিকারিক আগেই দিয়ে রেখেছেন। এখানেও তো বিশেষ পর্যবেক্ষক তিনিও বলছিলেন, যারাই বাদ গেছেন তাদের এসআইআর কারণেই মৃত্যু হয়েছে এমন প্রমাণ একজন জেলা শাসকও দিতে পারেননি। ফলে নির্বাচন কমিশন মৃত্যুর দায়ের যে নিতে নারাজ, সেটা তারা বলে দিয়েছেন এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন। কিন্তু কমিশন দায় নিলেই কি তাদের দায়মুক্ত হতে দেবেন তিনি?
সুপ্রিম কোর্টের সামনেও তো পরিবারগুলোকে হাজির করাতে পারেন। এবার যে যে এলাকা থেকে যে যে জেলার থেকে এই মানুষগুলো দিল্লি গেলেন, তাদের যদি ওখানে নিয়ে গিয়ে তাদের জন্য প্রতিবাদ করা হচ্ছে এই বার্তা দেওয়া হয়, তাহলে সেই বার্তা তো ওই জেলাগুলোতে পৌঁছলো নাকি? রাজনীতিতে কোনো কিছুই ফেলনা যায় না। আচ্ছা, আপনারা কি করবেন দিল্লিতে? দিল্লিতে আমাদের ডাক করেছে, এখন কি করবো, এখন তো আমাদের ক্লিয়ার হয়নি। এবার আমাদের তো কিছু তো কাজ টাজ দিতে হবে, কারণ আমাদের তো মাথার উপরে ছাদ চলে গেছে। পরিবারে বলতে আমার কাকু স্যারের বিয়ে কাজ করতে মারা গেছে। ওনার কি নাম? মোহন শেখ। আচ্ছা, কোথাকার থেকে এসেছেন আপনি? মুর্শিদাবাদ কান্দি। যে মৃত্যুর মিছিল আজ গোটা বাংলা জুড়ে চলছে, তারই প্রতিবাদ জানাতে আজকে আমরা দিল্লি রওনা হচ্ছি আমাদের এই পরিবারগুলোকে সঙ্গে নিয়ে। এর দায় কে নেবে? এর দায় একদিকে যেমন বিজেপিকে নিতে হবে, এবং সেই বিজেপির দোষর হচ্ছে ইলেকশন কমিশন। না ড্রামা করতে বসেছে উনি, অনেক জায়গায় ড্রামা করে। 26 দিন অনশনের নামেও ড্রামা করেছিলেন, চকলেট খেয়ে অনশন করেছিলেন। ওগুলো আমরা সব জানি, ওগুলো নিয়ে নতুন করে আর বলার দরকার নেই। বয়স্ক মানুষ, ওনার মাথার স্টেবিলিটি এখন ঠিক নেই। উনি বুঝতে পেরেছেন যে এসআইআর নাম কাটা যাচ্ছে যেভাবে। শুধু 15 জনের প্রতিনিধি দল নিয়ে গেলে হবে না, পশ্চিমবঙ্গ থেকে অন্তত কয়েকশো ট্রেন্ড পুলিশ নিয়ে যান, বা পুলিশের ড্রেস পরিয়ে শওকত মোল্লাদের নিয়ে যান। এছাড়া কিন্তু দিল্লি খুব বিপজ্জনক ওনার জন্য। কারণ ধরুন, যদি এখানে মমতা ব্যানার্জিকে তোলে, কিছু মাদর বাচ্চা নাচানাচি করবে শহর জুড়ে, তাতে কোনো ভুল নেই, কিন্তু ওখান থেকে কোথা দিয়ে টুপ করে তুলে নেবে কেউ খবরও পাবে না। তো জানেন তো, এই বাংলার রাজনীতিতে না সিঙ্গুরকে দেখে অদ্ভুত লাগে। এ একটা অদ্ভুত জায়গায় আটকা পড়ে রয়েছে গোটা এলাকাটা, কোথাও এগোতেও পারছে না, পেছোতেও পারছে না, চাষও হচ্ছে না, শিল্পও হচ্ছে না, কোনো ফসলই ফলছে না। মানে দেখে মনে হচ্ছে সিঙ্গুরটাকে যেন রাজনীতির খুঁটিতে বেঁধে রাখা হয়েছে। খুঁটি জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যেরকম কলকাতার ফুটপাথে বাঁধা পড়ে রয়েছে এক গরু, এক ঝটকায় দেখলে এই শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন গোবর্ধনের গন্ডার দেখার কথা আপনাদের মনে পড়ে যাবে। কলকাতার রাস্তায় নাকি গন্ডার দাঁড়িয়ে থাকতে দেখেছিল দুই ভাই। এবার আপনি দেখবেন, আমি দেখব কি এই ফুটপাতে রাস্তার মাঝখানে একটা গরু দাঁড়িয়ে রয়েছে ফুটপাতে। এবার ফুটপাতে দাঁড়িয়ে থাকে তো এমনিতে মাঝে মধ্যেই কলকাতায় এরকম সহাবস্থান আমরা প্রায়শই দেখি, কিন্তু এটা দাঁড়িয়ে থাকাটা যাতে মনোরম হয় তাই জন্য একেবারে ফুটপাথটাকে খাটাল বানিয়ে দেওয়া হয়েছে, মাথার উপর ছাদ ছাদ করে। দেখলেই বুঝে যাবেন যে খুঁটির জোর ছাড়া এইভাবে রাস্তায় গরু বেঁধে রাখা সম্ভব নয়। অভিযোগটাও সেরকম। আলিপুরে 81 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক মহিলা এই খাটালের বিরুদ্ধে সরাসরি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই খাটালটা নাকি বানিয়ে রেখেছেন স্বরূপ বিশ্বাস, যিনি কিনা ওই ওয়ার্ডেরই কাউন্সিলরের স্বামী। এবার দেখুন, ফুটপাত দখল করে 3টি গরুকে অনেক দিন ধরেই রেখে দেওয়া হয়েছে। গরুগুলোকে রেখে দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন স্বরূপবাবুও, কিন্তু তার দাবিটাও আবার অদ্ভুত। এলাকার মানুষ নাকি এদের পুজো করেন, সেজন্যই তিনি নাকি এটা ব্যবস্থা করে দিচ্ছে। মানে এটাকে আপনারা মন্দির, মানে খাটাল না, মন্দির হিসেবে দেখতে পারেন। এবার এইটা বলে দিলে এটার মজা হচ্ছে বিজেপিও কিন্তু আন্দোলন করতে পারবে না। কিন্তু দেখুন, স্বরূপবাবুর কথাটা না ধরে নিলাম ঠিক, কিন্তু কিছু প্রশ্ন তো কিছুতেই এড়ানো যায় না। কিছু মানুষ পুজো করেন বলেই কি রাস্তার ফুটপাত দখল করে এভাবে গরু রাখা যায়? তাও আবার রীতিমতো অস্থায়ী খাটাল তৈরি করে, ধরে নিলাম মন্দির। দেখুন, পরিবেশ দূষণের কথা মাথায় রেখে কলকাতার পুরো এলাকায় তো খাটাল তৈরি নিষিদ্ধ। বেআইনি খাটাল উচ্ছেদও তো মাঝে মধ্যেই অভিযান করে পুরসভা ঘোষণা করে। অথচ সেই পুরো কাউন্সিলরের স্বামী কার্যত খাটাল বানিয়ে রেখেছেন ফুটপাতে। এটা শক্ত খুঁটির জোর না থাকলে কখনো সম্ভব বলুন তো? এর আগে 2বার গরু চুরিও হয়ে যায় ওনার, তারপর থেকে কি করেন, আগে 24 ঘন্টা এখানে থাকতে, যেহেতু গরু 2বার চুরি হয়ে যায় সেই জন্য সকালবেলা থেকে এখানে থাকে, পুরো সন্ধ্যে 7টা-8টা পর্যন্ত থাকে, রাতের 8টার পরে নিয়ে গিয়ে চুরি সঙ্গে মাঠে রেখে দেয়। উনি ওনার স্বেচ্ছা মতন রাস্তা দখল করবেন, করে দেখুন গরু রাখবেন, মানে স্বরূপ বাবু যেটা চাইবেন সেটা হবে, কারণ উনি এখন এখানকার দাদা এই ওয়ার্ডের। এরকম কি কোথাও
ল আছে, আইন আছে যে এইভাবে রাস্তায় মানুষ মানে যাতায়াত করতে পারছে না, মানুষের যাতায়াত বন্ধ, মানুষ যেতে গেলে ঘুরে যেতে হবে, এরকম একটা সামনে সুন্দর কমপ্লেক্স, এই জায়গায় এরকম দুর্গন্ধ। আর যেটা আমি যতদূর জানি যে ক্যাটেল পোষাটা আমাদের কলকাতায় একদমই নিষিদ্ধ, এটা আইন বিরোধী কাজ। তো ওনার এত দুঃসাহস, উনি আইন বিরোধী কাজও করতে পারেন। এটুকুই বলবো, সারা নিয়ালিপুরের লোক, আমার নয়, সারা নিয়ালিপুরের লোকই গো মাতার সেবা করেন। আমার মনে হয় রাজনীতি না করাটাই ভালো। দেখুন, রাজনীতির খুঁটির জোরের বিরুদ্ধে সাধারণ মানুষকে যে লড়তে হয় এটা স্বাভাবিক ঘটনা, সবাই জানেন আর কি। নিউ আলিপুরের ফুটপাতে খাটাল উচ্ছেদে তাই পুরসভা নয়, সাধারণ মানুষই নেমেছে। আসলে রাজনীতির জোরে নেতারা যখন ফুটপাত দখল করে নেন তখন মানুষের বোধহয় পথে নামা ছাড়া আর কিছু করার থাকে না। ফের একবার সবাইকে মনে করিয়ে দিতে হয় রাস্তাই একমাত্র রাস্তা।